বিদেশি বিনিয়োগে দুরবস্থা। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে কমেছে ৭১%, ১১ বছরের সর্বনিম্ন। এবছরই ভোটের প্রশ্নে একমত সমমনা দলগুলো, বলছে বিএনপি। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি। মা ও শিশু সহ গুমের শিকার অন্তঃসত্ত্বা নারীও। শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ, গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। ওষুধসহ ৫টি পণ্যে ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন। মিষ্টি, ব্র্যান্ডের পোশাকে ভ্যাট কমে ১০%। আওয়ামী লীগ আমলে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আন্দোলনে। পাঠানোর প্রক্রিয়া মার্চেই শুরুর আশ্বাস সচিবের। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। অর্থ বছরের প্রথম ৩ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে ৭১% কমেছে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের শুরু থেকেই দেশ জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগ সরকার পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি। এরপরও কাটেনি অস্থিরতা। নানা দাবিতেই বিভিন্ন সংগঠন বরাবরই পথে নেমেছে। সব মিলিয়ে অর্থনৈতিক কাঠামো ঝুঁকিতে পড়ে, যার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে $1 বিলিয়ন কম। জুলাই সেপ্টেম্বর সময়ে বিদেশ থেকে সরাসরি বিনিয়োগ এসেছে $96 কোটি 90 লাখ। আর এ সময় বিদেশি বিনিয়োগকারীরা $86 কোটি 50 লাখ নিয়ে গেছেন। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে $10 কোটি 40 লাখ। বছরের ব্যবধানে বিনিয়োগ কমেছে $25 কোটি 60 লাখ বা ৭১%। এমন সময় বিদেশি বিনিয়োগে খরার তথ্যটি সামনে এসেছে যখন বিনিয়োগ টানতে বিডা হিটম্যাপ ঘোষণা করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশে আগেও ব্যবসা বাণিজ্যের পরিবেশ খুব একটা অনুকূলে ছিল না। বিনিয়োগ আকর্ষণে অনেক অর্থনৈতিক অঞ্চল তৈরি হলেও সেগুলো ব্যর্থ হয়েছে। আমাদের ১০০টার প্রয়োজন নেই, আমাদের 3টা ভালো যদি ইকোনমিক জোন করতে পারি, যেটাতে দেশটাকে দেখে দেশকে ভাগ করে করতে পারি, তাহলেই কিন্তু অনেক উন্নতি হবে। ঠিক মতো ফ্যাসিলিটি দিয়ে, যেখানে পানির অ্যাক্সেস আছে, গ্যাসের অ্যাক্সেস আছে, পাওয়ারের অ্যাক্সেস আছে, আমরা ওয়ার্কারদের অ্যাক্সেস পাচ্ছি, সেটা যদি করতে পারি তার মাধ্যমে কিন্তু বিনিয়োগ আসবে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ এফডিআই এসেছে যুক্তরাজ্য থেকে $৬২.২০ মিলিয়ন। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে $৬১.৩৯ মিলিয়ন ও চীন থেকে বিনিয়োগ এসেছে $৫৫.৭৯ মিলিয়ন। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরই ভোটের দাবিতে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছে বিএনপি। সরকার নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের চিন্তা করবে বলেও জানায় দলটি। শীর্ষ নেতারা বলেছেন, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো দলের সঙ্গে দ্বিমত নেই। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। জাতীয় ঐক্য, নির্বাচন ও রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে বিএনপির সাথে আলোচনা চলছে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। এরই ধারাবাহিকতায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দুই দলের নেতারা। নির্বাচন তো আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি। দাবি অগ্রাহ্য হলে, অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই, অতীতেও হয়েছে। যে সংস্কার আজকে আমরা করব, এখন থেকে 2 বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব। ভিন্নচিত্ত আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমরা তখন হচ্ছে বিভিন্ন ঐক্য, তাদের স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয়। আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। এদিকে দেশে ফিরে আসা যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে
শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কিন্তু আমাদের 31 দফা সংস্কারের জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনে সেটা জাতীয় সরকারের মাধ্যমে করা হবে। তারেক রহমান সাহেব নিজেই সেই ঘোষণা দিয়েছেন। এইটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি নেতাদের। স্বৈরাচারকে ডিফাই করে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মঈন ফখরুদ্দিনের মতো ক্ষমতা বিলম্বিত করবে। আগামী নির্বাচনকে দীর্ঘায়িত করতে চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগীরা সচিবালয়ে বিভিন্ন পদে পদায়ন নিয়ে ডক্টর ইউনূসকে অসহায়ত্বে ফেলছে। এদের পাল্লায় পড়লে দেশ বিপদে পড়বে। আওয়ামী প্রেতাত্মা থেকে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতেও পরামর্শ দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। ক্ষমতার অপব্যবহার করে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য গঠন করা হয়েছে 5 সদস্যের টিম। বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সরকার আয়োজন করেছিল একাদশ সংসদ নির্বাচন, যাতে অংশ নিয়েছিল বিএনপি সহ দেশের সব বড় রাজনৈতিক দল। 2018 সালে আয়োজন করা নির্বাচনের আগের দিন রাতেই পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ভরা হয় ব্যালট বাক্স। ভোট জালিয়াতির সাথে নির্বাচন কমিশন ও এর কর্মীদেরও জড়িত থাকার অভিযোগ আসে। দুদক মহাপরিচালক জানান, আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধান করা হবে। প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ছাড়াও যার বিরুদ্ধেই ভোটে কারচুপির প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। যাদেরকে মনে করবেন এটা রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে অনুসন্ধানের আওতায় আনা হবে। এছাড়া পর্যায়ক্রমে 2014 ও 2024 সালের নির্বাচনে কারচুপিকারীদের বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চালাবে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তাঁরা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। WEF সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে গত সোমবার দাভোসে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলা পরিচালনায় ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে খারিজ হয়েছে এই বিচার থেকে অব্যাহতি চাওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদনও। দুপুরে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
2024 সালের জুলাই আগস্টের গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন তিনি। বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষে আবেদনটি খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। জিয়াউল আহসানের অব্যাহতির আবেদনেও প্রত্যাখ্যান হয়েছে। ট্রাইব্যুনাল যতগুলো আইনগত প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেগুলো তারা ডিল করেছেন, অর্থাৎ তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয় নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। এই আইনে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে, সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে। খারিজ করেছেন ওনারা এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবেন কিনা এ প্রশ্নের জবাবে অবস্থান তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। ট্রাইব্যুনালে বলতে চেয়েছি যে এই ট্রাইব্যুনাল হচ্ছে 1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল হয়েছে। আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই আজকে কোর্ট অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। গত বছরের 7 আগস্ট নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় জিয়াউল আহসানকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হন। মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হয়। বাদ যাননি অন্তঃসত্ত্বা নারীও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রীয় নির্যাতনের এসব ভয়াবহ তথ্য, যাতে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। আয়নাঘর খ্যাত এই বন্দিশালায় 1-2 বছর নয়, 8 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি রাখা হয়েছে অনেককে। গুম হওয়া কারো কারো সন্ধানও মেলেনি এখনো। পুরুষ বন্দীকে মানসিক নির্যাতনের কৌশল হিসেবে স্ত্রীকে আটকে কোলের সন্তানকে মায়ের দুধ পানে বিরত রাখতে বাধ্য করা, কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যের হাতে নারী মারধরের শিকার হওয়ার মতো অন্ধকার যুগের ঘটনাও ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অগ্রগতি প্রতিবেদনে অন্তত 4 নারীর গুমের ঘটনায় উঠে এসেছে এসব তথ্য, যাদের মধ্যে একজনের খোঁজ মেলেনি এখনো। একটা গর্ভবতী নারী, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তাকে তার শিশু সন্তান সহ এবং তাকে বেশ সময় কাল ওখানে রাখা হয়েছে এবং তার শিশু সন্তানকেও বুকের দুধ খেতে দেওয়া হয়নি। ভদ্রমহিলা আজ অবধি 15 সাল থেকে নিখোঁজ, মানে উঠিয়ে নেওয়া হয়েছে, আজ অবধি তার কোনো হদিস পাওয়া যায়নি। এরকম অনেক ঘটনাই কিন্তু আমরা আমাদের রিপোর্টে এনেছি। প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা গুমের শিকার হলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এ নিয়ে কোথাও মুখ খুলেননি। তবে তুলে নেয়া ও বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিজ্ঞতার নির্মম কাহিনী কমিশনের কাছে তুলে ধরেন তারা। এসবের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি তদন্ত কমিশনের। নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে যেনতেন প্রকারে যে কোনো উপায়ে ক্ষমতাকে টিকিয়ে রাখা আমাদের গত হাসিনা সরকার ছিল তেমনটি। আমাদের রিপোর্টে যাহা কিছু আমরা বর্ণনা করেছি তার পক্ষে আমাদের কাছে অবশ্যই তথ্য প্রমাণ রয়েছে। এ পর্যন্ত 1700-র বেশি গুমের অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিশনে। যাচাই বাছাই শেষে যা এখন তদন্তের প্রক্রিয়ায়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 8 মাস আগে মালয়েশিয়ার কলিং ভিসার সুযোগ পেয়েও অপেক্ষা শেষ হচ্ছে না 18,000 কর্মীর। সিন্ডিকেটের কারণে যেতে না পারায় আন্দোলনে নেমেছেন তাদেরই একাংশ। সরকারের বিষয়ে উদাসীন বলেও অভিযোগ তাদের। তবে মার্চ থেকেই এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। 4 দফা দাবিতে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েকশো কর্মী। তারা জানান, গত বছরের 31 মে কলিং ভিসার সুযোগ পেয়েও সিন্ডিকেটের কারণে যেতে পারেননি। টাকা দিয়েও যেতে না পারায় হতাশায় দিন কাটছে তাদের। আমার 2টা দোকান ছিল ফার্নিচারের, আমি সেই দোকান 2টা বিক্রি করে দিয়েছি। আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। এজেন্সির সাথে আমরা যোগাযোগ করে এজেন্সি আমাদেরকে টাকাও দেয় না এবং বাইরেও পাঠায় না। এই বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনরতরা। আজকে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে
আজকে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা বাড়ি ভিটা বিক্রি করেছি, সুদের উপরে টাকা নিয়েছি। সিন্ডিকেটের শক্তি বড় না আপনাদের শক্তি বড়? আপনারা এখানে সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা কি প্রবাসীদের সামনে পাশে কি দাঁড়াবেন না? আপনারা আমাদের এই আর্তনাদগুলো কে শুনবে? পুলিশি বাধায় কারওয়ান বাজারের সড়ক ছেড়ে পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। প্রবাসী কল্যাণ সচিব জানান 18,000 কর্মীকে পাঠানোর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে। মার্চ মাসে প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন তিনি। আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক, এক। 2 নম্বর হচ্ছে যে ওনাদেরকে এই যাওয়ার প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি, দিন শেষে ওনারা যদি যেতে পারেন এইটা হবে সবচেয়ে বড় কাজ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে দ্রুত কর্মীদের টাকা ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমালোচনার মুখে ওষুধসহ 5টি পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করল এনবিআর। এছাড়া মিষ্টি, নন এসি হোটেল সহ কিছু পণ্যে ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে এনবিআর। তাদের দাবি, ভোক্তাদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও শিশু খাদ্য, বিদেশি ফলের মতো পণ্যে ভ্যাট ও শুল্ক হার পরিবর্তন হয়নি। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। এমন আশঙ্কায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলে কিছুটা নমনীয় হয় অন্তর্বর্তী সরকার। ফলে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক পুনর্নির্ধারণ ও প্রত্যাহার করে এনবিআর। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা সেবাকে আরও সহজ করতে ঔষধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বর্ধিত ভ্যাটের হার প্রত্যাহার করে 2.4% রাখা হয়েছে। 20 টাকা আপনি দেবেন না, রোডের জিনিস থেকে একটা কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার এইরকম যদি থাকে থাকে। মোবাইল ফোন, ইন্টারনেট সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ছাড়া অন্য সব রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপে বাড়তি ভ্যাটও থাকছে না। এদিকে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এর আগে হজযাত্রীদের খরচ কমাতে টিকিটের উপর আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। তবে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ পথে বিমানযাত্রার আবগারি শুল্ক বাড়ানো হলেও এখন তা আর কমানো হয়নি। এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে 7.5% আরোপিত ভ্যাট আগের মতোই থাকছে। বিভিন্ন মূল্যস্তরের সিগারেটে সম্পূরক শুল্ক 65% থেকে বাড়িয়ে 67% করা হলেও তা এখনও অব্যাহত রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 থেকে 50 লাখ টাকা করা হলে এখনও লেনদেন কর দিতে হবে, জানিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ী মহলে। কিন্তু রেভিনিউ আর্ন করতে গেলে যখন ইচ্ছা তখন ধরেন হঠাৎ করে করাটা আমরা প্রতিবাদ করতেছি এবং এইটা অর্থনীতির জন্য নেতিবাচক হবে। আমদানি করা বাদাম, ফল, বিস্কুট, কেক, জুস, রং, ডিটারজেন্টে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়লেও নতুন প্রজ্ঞাপনে তা কমানো হয়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের চতুর্থ কিস্তি প্রাপ্তি। এ বিষয়ে আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভা হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে তা পিছিয়ে 12 মার্চ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে IMF এর কার্যক্রম 1 মাস বন্ধ ছিল। মূলত এ কারণেই বোর্ড সভার সময়সূচিতে পরিবর্তন এনেছে সংস্থাটি। এর আগে বাংলাদেশ ঋণের 3টি কিস্তি পেয়েছে। চতুর্থ কিস্তিতে আরও $64 কোটি পাওয়ার কথা। এদিকে $470 কোটি চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও 75 কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। তবে সেজন্য রাজস্ব আয় বৃদ্ধি সহ বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে IMF। শাহজালাল বিমানবন্দরে হুমকি পাওয়া ফ্লাইটটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ঢাকায় জরুরি অবতরণের পর BG356 ফ্লাইটে 6 ঘন্টা তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় দল। এর আগে এই 250 যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সিভিল এভিয়েশন জানায়, পাকিস্তানের একটি নম্বর থেকে বিস্ফোরকের ছবি পাঠালে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরে নেমে হন্তদন্ত হয়ে ছুটছেন জাফর জাবেদ। থাকেন ইতালির রোমে, বাড়ি সিলেটে। প্রায় 1 বছর পর ফিরছেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। ঢাকায় নামার সময় শুনতে পান ফ্লাইটটিতে বোমা রয়েছে। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক। প্রায় 250 যাত্রী ছিল উড়োজাহাজটিতে। বোমা আতঙ্কের খবরে উদ্বেগ ছড়ায় যাত্রীদের মধ্যে। আমরা অবশ্যই আতঙ্কিত, সবাই আতঙ্কিত। এরকম সিচুয়েশন তো যে কেউ আতঙ্কিত হইতে পারে। আর আমার লাইফে ফার্স্ট টাইম, আমি প্রায় 10-11 বছর পর আসছি বাংলাদেশে, তো এরকম কখনো ফেস করি নাই। তাদের নিরাপত্তার জন্য আমরা হয়তো বিরক্ত হয়েছি, আমাদের সময় গেছে। আমি ইটালি থেকে আসছি, দেখা গেল প্রায় 2 দিন, তাই না? ক্লান্ত, তবে খারাপ লাগছে। ইটালি থেকে একটা বোম কি একটা বেলেট যদি আনেন না ভাই, আপনার জামা কাপড় খুলে চেক করাইবো, আর এই জায়গায় বোমা একটা আসবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ভোরে কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। তাতে বলা হয় রোম থেকে আসা BG 356 ফ্লাইটে বোমা রাখা আছে। সে কারণে উড়োজাহাজটি ঢাকায় অবতরণের পরপরই ডাকা হয় বিমান বাহিনীর কমান্ডারদের। তবে তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। APBN এর কন্ট্রোল রুমে এসছে, যেটা এয়ারপোর্টে, সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে যে EOC টিমকে অ্যালার্ট করা হয় এবং EOC টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয়, আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে। সিভিল এভিয়েশন জানায় বোমার তথ্য দেওয়া ব্যক্তির সঙ্গে মেসেজ আদান প্রদান হয়েছে, তবে তাকে কল করা হলে ধরেনি সে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ এই কমিটি গঠন করেছে। কমিটিতে 6 জনকে সদস্য করা হয়েছে। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। উচ্চ পর্যায়ের এই কমিটি বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান বা দায় মুক্তি আইনের আওতায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্রয় চুক্তিতে অসঙ্গতি খুঁজে বের করে এ সংক্রান্ত সুপারিশ করবে। পাশাপাশি বিশেষ আইনে করা ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোর বিদ্যুতের দাম পর্যালোচনা করে তা কমানো যায় কিনা সেই সুপারিশও করবে। বিদ্যুৎ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে কমিটিতে প্রয়োজনে অভিজ্ঞ কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় 91টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়াই। দাবি মেনে নেওয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন আশ্বাসে বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা। পরে রাজধানীর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা জানান 7 দিনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের বিক্ষোভকারীদের নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। এর আগে বেলা 11:15টার পর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করেন। পরে দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তাদের অভিযোগ 3 মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও দাবি পূরণ করা হয়নি। এজন্য তারা সড়কে নেমে আন্দোলন করছেন। দ্রুত 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করার দাবি রয়েছে তাদের। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ রইল আমাদের পরের আয়োজন দেখার।